দুনিয়া যদি একদিন ধ্বংস হয়ে যায়, আপনার সামনে বেঁচে থাকার একমাত্র উপায় হয় একটি বন্ধ বাংকার। আজ আমরা এমনই এক ভয়ঙ্কর গল্প বলতে চলেছি, যেখানে কয়েকজন বেঁচে থাকার জন্য একসাথে আশ্রয় নেয় একটি গোপন বাংকারে। বেঁচে থাকার লড়াই কতটা নির্মম হতে পারে, সেটার প্রকাশ পাবে এই গল্পে। তাহলে চলুন গল্প শুরু করা যাক। মুভি শুরু হয় নিউ ইয়র্কে, যেখানে যুদ্ধ চলছে। ইভা জানালার বাইরে এসে সব দেখছিল। ঠিক তখনই একটি বিশাল বিস্ফোরণ ঘটে, যা সবকিছু শেষ করে দেয় তার চোখের সামনে। হঠাৎ কেউ তার হাত ধরে তাকে নিচে টেনে বেসমেন্টের দিকে নিয়ে যায়। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল। ইভার হাত ধরে যে ব্যক্তি টেনে এনেছিল, সে তাকে একটি বাংকারের ভেতরে নিয়ে যায়। সেখানে একজন ব্যক্তি তাদের প্রবেশ করার পর বাংকারটি বন্ধ করে দেয় এবং বাইরে থেকে আসা রেডিয়েশন যেন ক্ষতি করতে না পারে, তাই তার উপর টেপ দিয়ে সিল করে দেয়। বাইরে থেকে মানুষদের চিৎকার শোনা যাচ্ছিল। এই বাংকারটি মাইকের ছিল এবং সে আগেই এমন একটি বিপদের অনুমান করেছিল। সে উপস্থিত 6 জনকে জানায় যে কেউ যদি বাইরে যাওয়ার চেষ্টা করে তাহলে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, কারণ বিশাল বিস্ফোরণের কারণে বাইরের তাপমাত্রা খুবই বেশি হয়ে গিয়েছিল। রেডিয়েশনের প্রভাবে তারা হয়তো পঙ্গু হয়ে যেতে পারে কিংবা পাগলও হয়ে যেতে পারে। ঠিক তখনই আরেকটি বড় বিস্ফোরণ ঘটে, যার ফলে বেসমেন্টের ছাদ কেঁপে ওঠে। বাইরের অবস্থা আরও খারাপ হয়ে যায়। কেউ জানে না তাদের কতদিন এভাবে থাকতে হবে। বেশি দিন থাকার কথা শুনে ওয়েন্ডি নামের একটি ছোট মেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং বাইরে যাওয়ার জেদ ধরে। তখন মাইকি তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। সবাই জিজ্ঞাসা করে, আমরা এখানে কি করব? মাইকির জবাব, যদি বাঁচতে চাও তাহলে আমার কথা মানতে হবে। আমি আগেও নাগাসাকির যুদ্ধে এমন পরিস্থিতির মধ্যে দেখেছি। ইভা এবং অন্যরা বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের মোবাইলে কোনো সিগন্যাল আসছিল না। যদি কখনো সিগন্যাল পাওয়া যেত, তবুও বাইরে কেউ বেঁচে আছে কিনা তা জানা ছিল না। এখানে একজন কৃষ্ণাঙ্গ আমেরিকানও ছিল, যার কাছে একটি রেডিও ফোন ছিল। সে বাইরে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছিল, কিন্তু কেউ উত্তর দিচ্ছিল না। অনেকদিন কেটে যায়। সবাই বাংকারে থাকতে থাকতে বিরক্ত হয়ে পড়ে। জো ও ববি এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে তারা দরজা ভেঙে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু মাইকি তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আটকে দেয়, তাই তারা দরজা ভাঙতে পারে না। জো বারবার একই খাবার খেয়ে বিরক্ত হয়ে যায় এবং একদিন রাগ করে খাবার ফেলে দেয়, যা দেখে মাইকি প্রচণ্ড রেগে যায়। জানতো না এখানে তাদের কতদিন থাকতে হবে। যদি খাবারের অভাব দেখা দেয় তাহলে কি হবে। ঠিক তখনই হঠাৎ তাদের বাংকারের দরজার বাইরে কিছু শব্দ শুনতে পাওয়া যায়, যেন কেউ বাংকার ভাঙার চেষ্টা করছে। সবাই আনন্দিত হয়ে যায়, মনে হয় অবশেষে তারা বাইরে যেতে পারবে। দরজা ভেঙে 5 জন সৈন্য ভিতরে প্রবেশ করে, যাদের গায়ে প্রোটেকশন স্যুট ছিল, কারণ বাইরের পৃথিবীতে এখন সাধারণভাবে বের হওয়া অসম্ভব ছিল। তাই প্রোটেকশন স্যুট পরা বাধ্যতামূলক হয়ে গিয়েছিল। সৈন্যরা আসার পরপরই দ্রুত ওয়েন্ডিকে ধরে ফেলে এবং তারা গলায় কিছু ইনজেক্ট করে। তারপর তারা ওয়েন্ডিকে একটি ব্যাগে ভরে তুলে নিয়ে যেতে শুরু করে। ওয়েন্ডির মা তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়। 2 সৈন্য ওয়েন্ডিকে নিয়ে চলে যায় আর 3 জন সৈন্য বাংকারের ভেতরেই থেকে যায়। তাদের উদ্দেশ্য বাকি সবাইকে হত্যা করা, এমনটাই মনে হচ্ছিল। তাই সবাই মিলে সৈন্যকে মেরে ফেলে। এদিকে ওয়েন্ডির মা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে এবং বাইরে যেতে চায়। কোনো উঠে দরজার টেপ খুলে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সবাই তাকে মিলে আটকায় এবং একটি ঘরে বন্ধ করে রাখে, কারণ তারা জানতো দরজা বেশিক্ষণ খোলা থাকলে রেডিয়েশন ভিতরে ঢুকে পড়বে এবং তারা কেউ বাঁচবে না। দরজা আবার সিল করার পর সবাই দেখে যে ভেতরে 3 সৈন্য লাশ পড়ে আছে। মাইকি তখন বলে, আমার মনে হচ্ছে ইউএই যুক্তরাষ্ট্রের উপর হামলা চালিয়েছে এবং এখন তারা এখনকার সমস্ত জনগণকে ধ্বংস করতে চায়। ওইদিকে কৃষ্ণাঙ্গ আমেরিকান আবারও তার রেডিও ফোন ব্যবহার করে বাইরের কোনো বেঁচে থাকা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু মাইকি তার বাধা দেয়। ও হতে পারে এই রেডিও ফোনের মাধ্যমে শত্রুরা আমাদের অবস্থান জেনেছে আর এখন আমরা আরও বড় বিপদে পড়তে পারি। এটা বন্ধ করো, তার কথায় সে রেডিও ফোন ফেলে দেয়। এদিকে ইভা খাবার ও পানি নিয়ে ওয়েন্ডির মায়ের কাছে যায়, যিনি তার মেয়ের জন্য প্রচণ্ড চিন্তিত ছিলেন। অন্যদিকে সবাই মৃত সৈন্যদের কাছ থেকে প্রোটেকশন স্যুট খুলে নেয়। 2টি স্যুট নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু একটি ঠিক ছিল, যা ব্যবহার করে বাইরের দুনিয়ায় যাওয়া সম্ভব ছিল। ইভা বলে, আমি বাইরে যাব এবং আমাদের সেনাবাহিনীকে খুঁজে বের করে তাদের সাহায্য নিয়ে ফিরে আসব, কিন্তু অন্যরা এতে রাজি হয় না, কারণ তাদের মনে হয় স্যুট পরে চলে গেলে তারা আর ফিরবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় জোশকে বাইরে পাঠানো হবে, কারণ তার এক বন্ধু সৈন্যদের সঙ্গে লড়াই করার সময় গুলিবিদ্ধ হয়েছিল, আর সে এখনও বেঁচে আছে কিনা তা জানার জন্য তারা জোশকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তাদের ধারণা ছিল তার বন্ধু যদি বেঁচে থাকে তাহলে জোশ অবশ্যই ফিরে আসবে। জোশ প্রোটেকশন স্যুট পরে তার বন্ধু নিয়ে বাইরে বের হয়। সে দেখে বাংকারের বাইরে বিশাল টানেল তৈরি করা হয়েছে। সেই টানেল ধরে একটি স্থানে পৌঁছানোর পর সে দেখে তার মতো স্যুট পরে অনেকেই কাজ করছিল। একটা গবেষণাগার বলে মনে হচ্ছিল, যেখানে তারা কোনো পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল। জোশ পর্যবেক্ষণ করতে থাকে যে তারা ঠিক কী করছে। সে দেখে সেখানে শিশুদের চুল সংরক্ষণ করা হয়েছে এবং ক্যাপসুলের মধ্যে অনেক শিশু বন্দী করে রাখা হয়েছে। তারা সবাই অচেতন ছিল এবং তাদের মধ্যে ওয়েন্ডিও ছিল। ওয়েন্ডিকে দেখে জোশ আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তাকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু তার এই কাজের কারণে সেখানে থাকা অন্যরা সতর্ক হয়ে যায়। বাকি সবাই বুঝতে পারে যে জোশ তাদের দলের সদস্য নয়। এর আগেই যে তারা জোশকে ধরে মেরে ফেলবে, সে দৌড়ে নিজের বাংকারের দিকে চলে আসে।
লোকেরা তার পিছু নেয়, কিন্তু জোশ দ্রুত বাংকারের ভেতর ঢুকে পড়ে। সবাই মিলে বাংকারের দরজা বন্ধ করে দেয়। জোশের অবস্থা খুব খারাপ ছিল, সে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিল এবং কাঁদতেছিল। সে সবাইকে জানায় যে বাইরে কিছুই অবশিষ্ট নেই, বেঁচে থাকার জন্য লোকেরা টানেলের মধ্যে বসবাস করছে, আর শিশুদের উপর ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। এরপর সে ওয়েন্ডির মায়ের দিকে কাঁদতে কাঁদতে তাকায় এবং দুঃখ প্রকাশ করে, কারণ সে ওয়েন্ডিকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। ঠিক তখনই তারা দেখে বাইরে থেকে কেউ তাদের বাংকারের দরজা ঢালাই করে বন্ধ করে দিচ্ছে, যার ফলে তাদের বের হওয়ার শেষ আশাটুকু বন্ধ হয়ে যায়। মাইকি চিন্তিত হয়ে পড়ে, কারণ সে জানতো না বাইরের লোকেরা কারা এবং তারা কি চায়। কয়েকদিন কেটে যায়, যেসব সৈন্যরা তারা হত্যা করেছিল তাদের মৃতদেহ এখনো বাংকারের ভিতরেই ছিল, যার ফলে পুরো বাংকার দুর্গন্ধে ভরে যায়। এখানে বেঁচে থাকতে হলে তাদের এই মৃতদেহগুলো সরিয়ে ফেলতে হবে। তাই তারা বাংকারের ভেতরে একটি গর্ত করে লাশগুলো কবর দেয়। লাশগুলো সরানোর পর তাদের কিছু সমস্যার সমাধান হয়েছিল, কিন্তু প্রতিদিন নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। এবার তাদের সম্পূর্ণ খাবার ফুরিয়ে যায়, আর তারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়ে। তখন ইভা মনে করতে পারে যে বাংকারে একটি বিশেষ ঘর আছে, যেখানে শুধু মাইকি যেতে পারে, অন্য কেউ নয়। তাই তারা একদিন গোপনে মাইকির ঘরে হানা দেয়, কারণ তাদের ধারণা ছিল যে মাইকি সেখানে খাবার লুকিয়ে রেখেছে। কিন্তু সেই ঘরে খাবারের কিছুই ছিল না, বরং একটি দেয়ালে অনেক পত্রিকা কাটিং লাগানো ছিল, যেখানে যুদ্ধ সংক্রান্ত খবর ছিল। একটি পারিবারিক ছবিও ছিল। সবাই অবাক হয় যে মাইকি কেন এতটা যুদ্ধের প্রতি আগ্রহী, এবং সে একা কেন এই বাংকারে থাকে। যখন ঘরটি খুঁজছিল তখন মাইকি এসে উপস্থিত হয় এবং রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছো? সবাই উত্তর দেয় যে তারা খাবার খুঁজছিল। তখন মাইকি বলে, যদি আমার কাছে খাবার থাকতো তবে আমি অবশ্যই তোমাদের সঙ্গে ভাগ করে নিতাম, যেমন আমি আগেও করেছি। আমিও তোমাদের মতোই ক্ষুধার্ত। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। তার সিদ্ধান্ত নেয় এরপর থেকে তারা সবাই মিলে এই ঘরেই থাকবে, যাতে মাইকে কিছু লুকিয়ে রাখতে না পারে। এদিকে ওয়েন্ডির মা ভেতর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিল। সে তার মেয়েকে হারানোর কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য পাশে চেয়েছিল, আর জোশ তাকে মানসিকভাবে সমর্থন দিচ্ছিল। দিকটা ঠিক ছিল, কিন্তু বাকি সবার জন্য পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। খাবারের অভাব তাদের কঠিন অবস্থায় ফেলে দেয়। তখন এক কৃষ্ণাঙ্গ আমেরিকান লোক পরিকল্পনা করে তার কাছে একটি বন্দুক ছিল, কারণ সে আগে একজন নিরাপত্তা রক্ষী ছিল। সে চুপচাপ বন্দুক হাতে নিয়ে একা মাইকির ঘরে ঢুকে যায় এবং তাকে বন্দুক তাক করে ধরে। একটি গোপন দরজা লক্ষ্য করেছিল এবং মনে করেছিল যে দরজার পেছনে খাবার রয়েছে। জোর করে দরজাটি খুলতে চেয়েছিল। ঠিক তখনই মাইকি বুদ্ধিমত্তা দেখিয়ে তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে। ইভা যে ওই কৃষ্ণাঙ্গ আমেরিকান ব্যক্তির পিছু নিয়েছিল, পুরো ঘটনাটি তার চোখের সামনে ঘটে যেতে দেখে। সে চিৎকার করে সবাইকে ডেকে আনে। এখন সবাই জানতো যে গোপন দরজার পেছনে খাবার রয়েছে। তারা মাইকির কাছে দরজার কোড জানতে চায়, কিন্তু সে জানাতে অস্বীকার করে। তাই তারা মাইকিকে একটি চেয়ারে বেঁধে ফেলে এবং তাকে অত্যাচার করতে শুরু করে। অবশেষে যখন মাইকি তার সহ্য করতে না পারে, তখন সে দরজার কোড বলে দেয়। দরজা খুলতেই দেখা যায় সত্যি সেখানে প্রচুর খাবার মজুদ রয়েছে। এখন তাদের কাছে 1 মাসের খাবার সরবরাহ ছিল। কিন্তু একটা সমস্যার সমাধান হতে না হতে আরেকটি সমস্যা এসে সামনে দাঁড়ায়। তখন বাংকারের ভেতরে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল এবং সবার মানসিক অবস্থার উপর প্রভাব ফেলছিল। এতে করে জোশ এবং তার বন্ধুরা ভীষণ আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা সবাইকে বাইরে বের করে দেয় এবং নিজেদের জন্য খাবার সংরক্ষণ করে। তাদের প্রয়োজন মেটাতে তারা ওয়েন্ডির মাকে নির্যাতন করতে শুরু করে। এদিকে জোশের ভাই যে গুলিবিদ্ধ হয়েছিল সে এখনো ভালো হয়ে উঠছিল। ইভা পাশে দাঁড়িয়ে তার মানসিকভাবে সহায়তা করছিল। মাইকিকে এতদিন ধরে বেঁধে রাখা হয়েছিল, যদিও সে সবাইকে আশ্রয় দিয়েছিল। সে ইভাকে অনুরোধ করে, দয়া করে আমাকে মুক্ত করে দাও। বিশ্বাস করো, আমি খাবারের ব্যাপারে জানাতে চেয়েছিলাম, কিন্তু তার আগে এই ঘটনা ঘটে যায়। যদি তুমি আমার উপর বিশ্বাস না করো তবে একটি গোপন তথ্য দিতে পারি। খাবারের ঘরে একটি বন্দুকও রয়েছে। তুমি চাইলে সেটি নিতে পারো, যা তোমাকে জোশ এবং তার দলের হাত থেকে মুক্তি দিতে সাহায্য করবে। মাইকের উপর পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, তবে বন্দুকটি তার দরকার ছিল। তাই সে সেই ছেলেটিকে নিজের দলে টেনে নেয়, বাংকারে নিয়ে এসেছিল। তারা পরিকল্পনা করে ছেলেটি সরবরাহ ঘরে গিয়ে বন্দুক নিয়ে আসবে, আর ইভা জোশ এবং তার বন্ধুদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেবে। পর আমরা দেখি জোশ এবং তার বন্ধুরা পুরোপুরি উন্মাদ হয়ে গেছে। তারা তাদের চুল কেটে ফেলেছে এবং ওয়েন্ডির মাকেও হত্যা করেছে। এরপর তারা তার মৃতদেহকেও ব্যবহার করতে থাকে। যখন ইভা ভেতরে আসে এবং ওয়েন্ডির মায়ের এই অবস্থা দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। কিছু করার আগেই দেখতে পায় জোশ সরবরাহের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। জোশের মনোযোগ সরাতে ইভা তার দৃষ্টি আকর্ষণ করতে শুরু করে। যখন জোশ তার সীমা অতিক্রম করতে যায় তখন ইভা তাকে দূর থেকে সরিয়ে দেয়। এতে জোশ প্রচণ্ড রেগে যায় এবং ইভার উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই দেখা যায় ইভার সঙ্গে বন্দুক হাতে পেয়ে গেছে এবং সেটি নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। সে বন্দুক নিয়ে বের হতে জোশের এক বন্ধু তার সামনে এসে দাঁড়ায়। অন্যদিকে জোশ তখনও ইভার উপর জবরদস্তি করার চেষ্টা করছিল।
ভাই এসে ইভাকে বাঁচিয়ে নেয়। তখনই ইভার আরেক সঙ্গী জোশের বন্ধুকে বন্দুক তাক করে ধরে। তখন সে ছেলেটির হাতেই ছিল। ইভা চিৎকার করে বলে জোশকে মেরে ফেলো। ছেলেটি ভয় পেয়ে যায়, সে গুলি চালায়, কিন্তু সেটা জোশের বদলে তার ভালো ভাইয়ের গায়ে গিয়ে লাগে এবং সে ঘটনাস্থলেই মারা যায়। তার হাত থেকে বন্দুক পড়ে যায়। জোশের সঙ্গে দ্রুত ছেলেটির উপর হামলা চালায়, কিন্তু তারা কিছু করার আগেই ইভা বন্দুক তুলে নেয় এবং সামনে থাকা লোকটিকে গুলি করে হত্যা করে। এদিকে জোশ তার ভাইয়ের মৃত্যুর শোকে পাগল হয়ে যায়। সে আগে উঠে দাঁড়ায় এবং ইভার সঙ্গে কেউ হত্যা করে, যে ভুলভাবে তো তার ভাইকেও গুলি করেছিল। এরপর সে ইভাকেও মারতে চায়, কিন্তু ইভা পালিয়ে গিয়ে মাইকির কাছে পৌঁছে যায় এবং তাকে মুক্ত করে দেয়। মুক্ত হওয়ার পর মাইকি দূর থেকে জোশের উপর গুলি চালায়। মৃত্যুর আগে জোশ বাংকারে আগুন ধরিয়ে দেয়, যাতে ইভা ও মাইকি তার সাথে মারা যায়। চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে, পালানোর কোনো উপায় ছিল না। তখন ইভার মনে পড়ে একবার মাইকি বলেছিল যে বাংকার থেকে বের হওয়ার একটা পথ রয়েছে। কলেজের লাইনের মধ্যে গিয়ে চলে গেছে। সে দ্রুত দৌড়ে যায় এবং বাংকারে থাকা একটি সুরক্ষিত স্যুট পরে নেয়। মাইকি আসার আগেই ইভা সেই ঘরের দরজা বন্ধ করে দেয়, যেখান থেকে পালাতে হতো। মাইকি দরজা আঘাত করতে থাকে, কিন্তু ইভা দরজা খোলেনি। মাইকি বুঝতে পারে যে তার সময় এসে গেছে। মৃত্যুর আগে সে স্ত্রী এবং মেয়েকে স্মরণ করে। অন্যদিকে ইভাকে দেখা যায় যে শোয়ারের লাইনের মধ্যে দিয়ে নিরাপদে বাইরে এসে সে এক ভয়ানক দৃশ্য দেখে। চারিদিকে শুধু ধোঁয়া আর ধ্বংসস্তূপ। সবকিছু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কোথায় যাবে সেটাও সে জানে না। আর এইভাবেই গল্প শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের গল্পটি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। আর এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত টাটা।